আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক। স্বাগত জানাচ্ছি যে কথা জানতে চান অনুষ্ঠানে। আমি মোস্তফা ফিরোজ এবং আমার অপর প্রান্তে আছেন সিনিয়র আইনজীবী আবু হেনা রাজ্জাকি। দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আজকেও অনেক মানুষের প্রাণ গেছে, তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। সত্যি আসলে একটি শোকাবহ যে এই রক্তপাত গত কয়েকদিন ধরে চলছে, এটি অকল্পনীয়। বাংলাদেশ এরকম দৃশ্য দেখেনি। একটা ন্যায়সঙ্গত যুক্তিসঙ্গত আন্দোলন, সব পক্ষই যেখানে স্বীকার করছে যে তারা এটি মানেন, এটি করবেন, তারপরেও শুধুমাত্র ইগো, দম্ভ, অহংকারের বলি হলো আজকেও অন্তত যে খবর এখন পর্যন্ত আসছে দর্শক, যে রেকর্ড যখন করছি, কমপক্ষে 5 থেকে 7 জন মারা গেছে। হয়তো বেলা বাড়াবার সঙ্গে সঙ্গে আরো খবর আসবে, সব খবর আসছে না। আজকে সারা বাংলাদেশ বিক্ষুব্ধ, একেবারে বিচ্ছিন্ন, অবরুদ্ধ এমন একটি পরিবেশ। রেল যোগাযোগ বন্ধ, সড়ক যোগাযোগ বন্ধ, এবং তার আগে তো 6 দিন আগের দিন 6 জন মারা গেছে। রক্তাক্ত বাংলাদেশ, কি আলোচনা করবো? রাজা কি ভাই, বলেন কি বলতে চান? আসলে আমি প্রশ্ন করার আমার মানসিকতা বা শেষ হয়ে গেছে। বলেন আপনি। আপনার আপনার হয়তো মন মানসিকতা নষ্ট হয়েছে। আমার হয় নাই, এই কারণে হয় নাই, আমি সরকারকে সমর্থন করি এবং সরকারের আহ, অন্তত কোটা সংক্রান্ত যেটা আমি সমর্থন করি। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই মাঠে যারা কোটা চাচ্ছে মুক্তিযোদ্ধাদের পক্ষে, বিষয়টা লক্ষ্য করেন। অর্থাৎ হুম, হুম, সংস্কার চাচ্ছে। সংস্কার মানে কিন্তু কোটা বাতিল নয়, কোটা থাকবে। হুম, 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 তাদেরকে পিটাচ্ছে সরকারের পেটুয়া বাহিনী। অর্থাৎ সরকার কথায় কথায় বলে মুক্তিযোদ্ধার আসন সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবে। কালকে যখন মাননীয় প্রধানমন্ত্রী একটা কালো শাড়ি পরে যখন বক্তৃতা দিতে বসলেন, সম্ভবত 7-8 মিনিটের বক্তৃতা, আমি পুরোটা বইসা রইছি শুধু শোনার জন্য। প্রথম শুনতে চাইছিলাম হুম, হুম, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কি করেছে, যে তার পিয়ন 400 কোটি টাকার মালিক। ইনশাল্লাহ তালা এগুলা সব বয়কট। কালো শাড়ি হুম, পরে এসেছেন, খুব মসৃণ ভাষায় কথা বলে বাকিটা শুধু থ্রেট করলেন জাতিকে। ওখানে ছাত্র আর দেখেন নাই, দেখছেন জামাত শিবির। আরে বাংলাদেশের 18 কোটি লোক, এই ছাত্রদের আপনি ঘরে বসে কল্পনা করেন মাননীয় প্রধানমন্ত্রী যে ছাত্রগুলো মাঠে আছে তাদের নিশ্চয়ই মা বাবা এদের বিপক্ষে নয়। তা মাঠে যা দেখেন সংখ্যা, তাদের প্রত্যেকের সাথে 2 জন করে যোগ করেন না মা বাবা। মাঠে যদি 5 লাখ থেকে থাকে, আরো 10 লাখ তারা ঘরে বৈশাখ আপনার বিরুদ্ধে, অর্থাৎ আন্দোলনকারীদের পক্ষে। আপনারা কোটা চান না, আমি আবারও বলতেছি আপনারা কোটা চান না, এবং আমি আপনাদের পক্ষে। আমি কোটার বিরোধিতা করি। মাঠে যারা আছে তারা কোটা চায়, কোটা সংস্কার চায়। আজকে আনিসুল হক সাহেবের কথা শুনলাম, তার আগে আমি একটু বলে নিই। হুম, হুম। আনিসুল সাহেব আজকে বললেন যে আলোচনায় বসতে চায়। কালকে প্রধানমন্ত্রী কি বললেন? একেবারে কোমলমতি ছেলেদের জন্য ওনার বুকটা ফেটে যায়। ফাইন, মাতৃতুল্য প্রধানমন্ত্রীর বুক ফেটেছে গতকাল, পিতৃতুল্য আইনমন্ত্রীর বুক ফাটছে আজকে। গতকাল পর্যন্ত ডেড বডি ছিল 6টা, আজকে হয়তো 10-15 ছাড়াই যেতে পারে। এটাকে বলে পিতৃতুল্য আর মাতৃতুল্য। আপনি একটা স্বাধীন দেশে কিসের লড়াই? আপনি বিনা ভোটে আপনাদের বিরুদ্ধে লড়েন আহ, স্ট্রেট। এখন পর্যন্ত এখানে আপনাকে কোটা একটা মোটা বড় কথা। সংক্ষিপ্ত দেই। আহ, আহ, এটা হয়তো গুজব হতে পারে। আজকে সম্ভবত 21 জনের একটা তালিকা আমার হাতে আসছে। যাক, আপনি বলেন, যেহেতু এটা হ্যাঁ, স্বীকৃত। ঠিক আছে, আমি এটা। এটা আনঅফিসিয়াল আমরা বলতে চাই না। হুম, কিন্তু হুম, প্রশ্ন হুম। হচ্ছে পিতৃতুল্য মাতৃতুল্যের কথা কি? এক। 2 নম্বর, কালকে যখন পর্যন্ত যখন প্রধানমন্ত্রী ভাষণ দেন তখন 6টা ডেড বডি করছে। আপনি কি এটুকু অনুমান হয় না আপনি রাজনীতি করছেন, আপনি জানেন না যে আরো ডেড বডি কালকে পড়বে? 2 নম্বর, আইনমন্ত্রী আজকে বলতেছে আদালতের টাইম আগায় আনার চেষ্টা করবে। আমরা ইউ রাজশাহী ক্যান ডু। ভাই, এরা পালসটাই ধরতে পারলো না, শিক্ষার্থীদের পালসটাই ধরতে পারতেছে না। যেটা ওই নায়ক সাকিব খান, ওই ক্রিকেটার লিটন, তারপরে তামিম, ওরা ধরতে পারতেছে। কবির সুমন ধরতে পারতেছে। বিদেশ থেকে অনেকে ধরতে পারতেছে, এরা এখানে থেকেও এরা পালসটা ধরতে পারতেছে না। ক্ষমতা এদেরকে এত বেশি অন্ধ করে ফেলছে যে এরা ধরতেই পারলো না শিক্ষার্থীদের কি চায়। এটা জাফর এটা ইকবালের পারবে না, মতন কারণ লেখক, আমি তাকে শ্রদ্ধা করি, সম্মান করি। তিনি বলছেন যে আমি এই ভার্সিটির ছাত্রদের আর মুখ দেখতে চাই না, দেখলেই নাকি তার মনে হবে যে তারা রাজাকার। দেখেন আচ্ছা তাহলে কোথায় জাফর বিকৃত ইকবাল সাহেব, অপব্যাখ্যা। না না, জাফর ইকবাল সাহেব আমি প্রশ্ন করতে চাই
উনি যখন ইউনিভার্সিটি ঢুকে তখন রাজাকার দেখতে পান এবং তার কাছে খারাপ লাগে, ঢুকবেন না। ওনার মতো শিক্ষক না ঢুকলে কিচ্ছু আসে যায় না, 1 নম্বর। 2 নম্বর, উনি যখন প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি রুমে ঢোকেন তখন কার সাথে দেখা হয়? প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারির সাথে যখন দেখা হয় ওনার, কার সাথে দেখা হয়? সে তো রাজাকারের সন্তান। কে ওখান থেকে ঘ্রাণ আসে? আর আপনারা ব্লেম দিচ্ছেন যে এরা সব রাজাকারের বাচ্চা, তাই তারা রাজাকারটাকে রিসিভ করছে। যে আমরা যে আন্দোলন করি সেই আন্দোলন যদি আমাদেরকে রাজাকার বলা হয়, উই একসেপ্ট ইট। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, যারা নিজেদেরকে রাজাকার ঘোষণা দিতেছে তারা মাঠে নামে, তাদের মাথায় থাকে বাংলাদেশের জাতীয় পতাকা। আর যারা তাদের বিপক্ষে নামছে তাদের মাথায় থাকে হেলমেট। ইন্টারেস্টিং ব্যাপার, তাদের মাথায় থাকে হেলমেট। এবং আরো একটা জিনিস লক্ষ্য করেন, যেখানে ছাত্রলীগ বেকায়দায় পড়ে ঠিক তখন সেখানে পুলিশ যায় গুলি চালাইতে। পুলিশ মাঠে থেকে চলে যাক, আমি নিশ্চিত করে বলতে পারি ইট উইল টেক জাস্ট 2-3 ডেজ, অস্তিত্ব থাকবে না তাদের। এবং সামনে যে অবস্থাটা হইতেছে আমি জানি না, আমি চাই না, আমি কোনো রক্তপাত চাই না, আমাদেরকে টাচ করে। কিন্তু আমি সরকারের পক্ষে, কোটা আন্দোলনের ব্যাপারে আমি সরকারের পক্ষে। এখন আসেন, আনিসুল হক সাহেব আজকে বলছেন প্রয়োজনে তারিখ আগে আনার ব্যাপারে। আপনার মতো একটা আইনমন্ত্রী যদি বাংলাদেশে থাকে, সেই বাংলাদেশ রসাতলে যেতে সময় লাগবে না। আপনি বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ অযোগ্য আইনজীবী বলে আইনজীবী এবং আইনমন্ত্রী মনে হচ্ছে। কেন মনে হচ্ছে সেটা আমি আপনাকে ব্যাখ্যা দিই। আপনার মতো লোক এখনো বলে আপিলের ডিভিশনের ডেটা গায়ে আনবেন কেন? আপনি এই মুহূর্তে সংস্কার করেন, এই জাস্ট এই মুহূর্তে। এবং আমি চ্যালেঞ্জ করছি, আমি আইনমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি, ওনারা সংস্কার করুক, তারপরে সেটাকে আদালতে গিয়ে বলুক আমরা সংস্কার করে ফেলেছি। আদালত কি অর্ডার দিবে আমি জানি। আদালত বলবে একটা বিরোধ নিষ্পত্তি হয়েছে এবং ইট ইজ অ্যাকসেপ্টেড বাই দ্য কোর্ট। উনি জানে না? উনি সমস্ত গল্প করে। এখন আগে আসছে যে আলোচনা, আলোচনা কারা প্রস্তাব দিছে আপনি লেখা রাখেন। এদের হাতে গোনা কিছু লোক তারা প্রস্তাব দিছে এবং তাদের লোকই আলোচনায় পড়বে, টিভিতে দেখবেন তারা তাদের লোক। এই যারা আন্দোলন করে তারা নয়। আপনি এতগুলো জীবন খাওয়ার পর আপনি দেখি এই আন্দোলন শুরু হওয়ার পর আমরা এই সরকার পক্ষ থেকে শুনছি কি শান্তিপূর্ণ আলোচনা হচ্ছে। যেদিন মনে হয়েছে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তার আগের দিন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কি বলেন, যদি কোনো সন্ত্রাস হয়, গাড়ি ভাঙচুর হয়, তাহলে কিন্তু আমরা ছাড়বো না। ঠিক তার পরদিন থেকে পুলিশ তৎপরতা নেয়, অর্থাৎ পরদিন থেকে অপারেশন তারা শুরু করে দিলেন। কি আছে? আপনি বুকে হাত দিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় আইনমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, লাঠি নিয়ে যারা মাঠে যাচ্ছে তারা ছাত্রলীগ কোন বিধানে? ওবায়দুল কাদের সাহেব যখন বলল যে কোটা সংস্কারকারী আন্দোলন যারা করে তাদেরকে দমানোর জন্য ছাত্রলীগ যথেষ্ট, কেন ওবায়দুল কাদের মন্ত্রিত্ব থাকে? যে নাকি একটা মানে কথা বলে একটা শতভাগ অশিক্ষিত লোকের মতো, যার কথার ভিতরে কোনো সারবস্তু নাই। আজকে আনিসুল হক সাহেব কি বলছেন একবারও যে আইনমন্ত্রী কথাটা ঠিক হয় নাই? আনিসুল হক বলছেন ছাত্রদেরকে বাসায় যাইতে। কেন আপনি ছাত্রলীগ ঘরে ডাকছেন যে তোমরা ঘরে চলে যাও? তা বলেননি। এখন আপনারা যে জায়গাটায় গেছেন, আমি আবারও বলছি, এই সরকার মুক্তিযোদ্ধার বিরুদ্ধে সরকার, কোটা বিরোধী সরকার। এবার বুঝাই দিচ্ছি কিভাবে। প্রধানমন্ত্রী বিরক্ত হইয়া কোটা পদ্ধতি বাতিল করছেন, যেটা রাষ্ট্রীয় লেভেল, এটা চলে না। আপনি পারবেন না, দরকার হলে ঘুমে চলে যাবেন যে কালকে সিদ্ধান্ত দিন। তারপরে ধরে নিলাম মানুষ মাত্র মানুষের হয়। আচ্ছা ঠিক আছে, বিরক্ত হয়ে দিলেন, ভালো কথা। তারপরে যখন হাইকোর্ট আপনাকে কোটাটা ফেরত দিল, যে মুক্তিযুদ্ধের কোটা প্রশ্নটা সরকারি যে প্রোগ্রাম এটা অবৈধ, তাহলে কোটা ফেরত পাইলেন। আবার সংস্কারের পাওয়ার দিল, কেন করলেন না? কেন করলেন না? কেন? তার বিরুদ্ধে আপিল করেন, তার মানে হাইকোর্টের রায় মানেন না, তার মানে কোটা পুনর্বহাল করছে হাইকোর্ট, সেটা মানেন না আপনি। আপনারা কোটার বিরুদ্ধে, আমি ব্যক্তিগতভাবে কোটার বিরুদ্ধে, আমি এক্ষেত্রে সরকারকে সমর্থন করি। আমি সরকারের 2018 সালের প্রজ্ঞাপনকে স্মরণ করি এবং সরকার যদি এখান থেকে সরে যায়, সরে যেতে পারে, কিচ্ছু আসে যায় না। কিন্তু সরকার যে মুক্তিযোদ্ধা বিরোধী সেটা প্রমাণিত। কেন বলছি? যেহেতু হাইকোর্টের রায়ের পরেও আপনি গেছেন অ্যাপিলেট ডিভিশনে। এখন ধরা যাক অ্যাপিলেট ডিভিশনটা কমপ্লিট সংস্কার করে দিয়ে দিল এবং আপনি অ্যাপ্লাই করলেন, তাতে কি দাঁড়াইলো? আপনার সিদ্ধান্ত বহাল থাকলো, আপনি মুক্তিযোদ্ধার বিরুদ্ধে দাঁড়াইছেন। এখন করতেছেন আদালতের আদেশ এক্সিকিউট করতেছেন, আদালতের আদেশ আপনি মানতেছেন। তার মানে আপনার স্ট্যান্ড মুক্তিযুদ্ধের যোদ্ধাদের বিরুদ্ধে, এবং এইটাই বাংলাদেশের ইতিহাসে থাকবে। আপনি মুক্তিযুদ্ধটাকে রাজনীতি হিসেবে ব্যবহার করছেন দীর্ঘদিন, এবং সেটা বেফাঁস হোক আর মুখ ফসকে হোক আর যেভাবেই হোক, ভুলবশত হোক, মস্করা করে হোক, বের হয়ে গেছে। এখন মস্করা করতে করতে এমন জায়গায় গেছেন যে ইতিহাসে আপনি কলঙ্কিত অধ্যায় তৈরি করছেন। আপনারা আপনারা মুক্তিযোদ্ধার বিপক্ষের শক্তি।
এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মাঠে আছে, তাদেরকে পিটাচ্ছেন। তবে আমি এক্ষেত্রে সরকারের পক্ষে, ওই যে 2018 সালের যে প্রজ্ঞাপনটা দিছিল ওইটা আমি সমর্থন করি। গভর্নমেন্টের এই পর্যন্ত একটা জিনিস পাইছি সমর্থন করার। এবং আনিসুল হক সাহেবকে বলছি, আপনি একটু আগে দেখলাম বলতেছেন যে কোনো সময় বসতে রাজি, এখনই বসতে রাজি, মানে কি? কি বসে কি করবেন? আপনার স্ট্যান্ড তো মুক্তিযোদ্ধার বিরুদ্ধে চলে। আপনি এত রক্ত মারায় এখন এই আলোচনা, হ্যাঁ, মানে কি বলবো এটা এটা। হলো এটা হলো হ্যাঁ, তবে একটা আর জিনিস আমি আপনি, বলতে পারি। আচ্ছা আপনি আমি তো একজন আইনের মানুষ, আমি একটু ছোট্ট একটা প্রশ্ন করি, আপনি তো আইনের মানুষ। আচ্ছা আজকে কি কেন বলতেছে যে এই উচ্চ আদালতকে অনুরোধ করবে যাতে আপিলের সময়টা আরো আগায় আনা হয়, যাতে দ্রুতই হয়? তাহলে এটা তো এইটা আগে প্রেমের বলা না হয়নি না কেন? না 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 না, আপনি আইনের প্রতি এত শ্রদ্ধাশীল, এটা প্রেমের জায়গা নাকি? যে আপনার এত স্মার্ট আপনারা হইছেন, আপনারা তো এইটাও করতে পারতেন। এই যে আপনাদের বলার দরকার ছিল না, গোপনের বলে দিতেন। আর প্রধান বিচারপতি যদি বলতো দেশের এই সার্বিক পরিস্থিতিতে এই মামলা আগায় নিয়ে আসলো, আমরা সুও মোটো বলছি কালকে হেয়ারিং হবে, তাও তো আদালত থাকতে পারতেন। আপনি স্টাবলিশ রাইট, করলেন আদালত আপনার কথাই চলে। আরে ভাই, রাইট। কতক্ষণ চলবে? কতক্ষণ চলবে? আপনারা তাহলে ভীত তো সবাই সন্ত্রস্ত। বলবে যে ওই শুনেন, যে হাইকোর্ট যে রায়টা দিছিল, বাতিল যে হ্যাঁ করলো, ওইটাও তাহলে সরকারের নির্দেশেই, যেহেতু প্রধানমন্ত্রী বলছে যে আমি বিরক্ত হয়ে তখন কোটা বাতিল করছিলাম, তাহলে হ্যাঁ, ওই প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য কি তাহলে হাইকোর্ট বাতিল করলো? ধরেন হাইকোর্ট ফেরত দিয়ে দিল, তারপর আবার অ্যাপিল করলেন নাকি? আবারও বিরক্ত হয়ে অ্যাপিল করলেন? এত বিরক্ত কেন? প্রধানমন্ত্রীর পদের জন্য তো আপনাদের বিরক্ত লাগে না, মন্ত্রিত্বের পদের জন্য তো বিরক্ত লাগে না, দেশের পিয়ন 400 কোটি টাকা চুরি করে তাতে বিরক্ত লাগে না। এবং কালকে আমি বসেছিলাম দুর্নীতিবাজদের বিরুদ্ধে কি বলে, কালকে পরিষ্কার মনে হচ্ছে যে এই পর্যন্ত যে নাটকটা হইলে এমন জায়গায় নিচ্ছে, দুর্নীতির ইতিহাস বাংলাদেশ থেকে বন্ধ হয়েছে। বলছিল জিরো টলারেন্স, ইয়েস, জিরোতেই আছেন দুর্নীতি নিয়ে, কোনো বক্তব্য নাই। চোরদেরকে রক্ষা করতে হবে। আমি তো এর আগে একটা ভিডিওতে বলছি যে বেনজিরের বিরুদ্ধে, আজিজের বিরুদ্ধে প্রশাসনের বিরুদ্ধে যদি কোন স্টেপ নেয়, প্রশাসন হাত গুটাই নেবে, ইন 2 days সরকারের পতন হবে। কিন্তু এখন সরকার যে জায়গাটা, আমি নিশ্চিত সরকার ভীত সন্ত্রস্ত। মুখে যাই বলুক, প্রত্যেকটা লোকের চেহারায় কোনো ইমপ্রেসিভ কোনো চেহারা নাই, প্রত্যেকের চেহারা একেবারে কালো হয়ে গেছে এবং তারা ভীত সন্ত্রস্ত, ভয় পেলে যেটা হয়। এখন বুমেরাং হচ্ছে। আপনারা মস্করা করতে করতে নিজেকে স্টাবলিশ করলেন যে মুক্তিযুদ্ধের ইস্যুটা আপনারা দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। এবং রিয়েলিটি ইজ দ্যাট যে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আপনারা, তা না হলে আপনার প্রেস সেক্রেটারি তো রাজাকারের ছেলে হতে পারে। কি করে হয়? মুখে বলবেন ওই মুক্তিযোদ্ধার কথা, আর অন্তরে থাকবে রাজাকার, তাহলে তো হয় না। আই এম টেলিং দ্য রিয়েলিটি। এখন খুব খারাপ জায়গায় সরকারটা আছে। আমি জানি না ফলাফল কি হবে, তাদের একটাই আমি আজকে দেখছি বাচ্চাদেরকে, মানে ছাত্রদেরকে কে বা কাহারা ডাকে SMS দিয়ে, এরকম একটা দেখছি। সব বাচ্চারা কিন্তু যাচ্ছে স্কুল বন্ধ থাকার সত্ত্বেও। আপনার 6টা ডেড বডি গেল, আপনি স্কুল কলেজ বন্ধ করছেন ঘোষণা করে। এটা কোন রাজনীতি, কোন গণতন্ত্র, কেমন সরকার আপনি? কিরকম সরকার বলেন তো? আপনার যদি রাজনীতি করতে হয়, আপনার দেশ চালাইতে হয় স্কুল কলেজ বন্ধ করে, আপনার যদি দেশ চালাইতে হয় যে ছাত্র হত্যা করে, আপনি যদি এইভাবে দেশ চালাইতে হয়, আপনি দেশ চালাইতে হয় রাস্তাঘাট সব ব্লক করে, তাহলে এটা কোন দেশ চালাবেন? ঘরে বসে বসে ইয়ের মতো আপনি পোলাও কি খাবেন বাইরে দেওয়া হয়। আমার কাছে দক্ষিণ কোরিয়ার রিপিটেশন মনে হয় জাস্ট। দক্ষিণ কোরিয়ার যে প্রেসিডেন্ট, উত্তর কোরিয়ার যে প্রেসিডেন্ট সাহেব আছেন তার মতো। সারা দেশের লোক দুরবস্থার মধ্যে আছে, উনি রাজকীয় জীবন যাপন করে এবং ওনার ভয়ে মানুষ কাঁপে। এখন দেখেন আজকে মস্করা করতে করতে ফেসে যাচ্ছেন। জি আপনার বলেন। জাতিসংঘ, মার্কিন পররাষ্ট্র দপ্তর, আজকে দেখলাম এই ভলকার তুর্ক, এই মানবাধিকার হাই কমিশনার, সবাই বলছে। আমি দেখলাম যে সব পক্ষই মানে আলোচনার মধ্য দিয়ে এটার সমাধান আহ, করার একটা কথা বলছে। সবাই বুঝতে পারছে সরকারের আহ, মানে শীর্ষ পর্যায়ে কেন বুঝতে পারলো না, এটা আমার মাথার মধ্যে এখনো ঢোকে না। শিক্ষকদের দাবির আচ্ছা, ব্যাপারে বলবো যে আন্দোলন করতে করতে ক্লান্ত হোক, তারপর দেখা যাক, মানে কেন এরকম, মানে এই ধরনের তাচ্ছিল্য, অবহেলা। এবং আজকে এতগুলো বলি, এবং আমাদের বিশ্ববিদ্যালয়ে দেখেন এই ভিসি গুলি, তারা ইউজিসি অনু মানে আদেশে বন্ধ করে দিল, তাদের সেই হুম, শিক্ষার্থীদের, তাদের ছাত্রদেরকেও রক্ষা করলো না। আমার কথা হলো যে এইরকম চরম মানে পরিস্থিতির দিকে চলে গেল, সবাই মানে চুপচাপ থাকছে, কেউ কোনো দায়িত্ব নিচ্ছে না কেন? এটার কারণ হচ্ছে আমি বলি আপনাকে, সারা পৃথিবীরও, মানে আমাদের যে বর্তমান সরকার
এই সরকার হলো মহাজ্ঞানী। তবে আমি নিশ্চিত এখন সরকার নিজেকে ঘরে বসে বোকাই ভাবে, আমার ধারণা। কিন্তু এখন তাদের কিছু করার নাই। আপনি বলেন না, আপনি যদি এরকম প্রক্রিয়ায় আপনি ক্ষমতায় থাকতেন, আমি থাকতাম, আমরা ঠিক এই একই কাজটা করতাম, এই একই কাজটা করতাম যদি এই প্রক্রিয়ায় থাকতাম। আপনি জনগণের কি গণতন্ত্রের মাধ্যমে আসছেন, নির্বাচনের মাধ্যমে আসছেন, ভোটের মাধ্যমে আসছেন, সব কথা বুমেরাং হয়ে যাচ্ছে। আমি আপনাকে সবশেষে ছোট্ট একটু কথা বলে বিদায় নিই। সেটা হলো, জি। পৃথিবীতে না মানুষ বলে নানান ভাষার লোক আছে, নানান শ্রেণীর লোক আছে। আসলে পৃথিবীতে লোক আছে মাত্র 4 শ্রেণীর। এই 4 শ্রেণীর হুম। লোক কারা জানেন? এক শ্রেণীর লোক হইলো যাদের জিহ্বা এবং অন্তর দুটোই মরা। অর্থাৎ জিহ্বা মরা মানে মুখের থেকে আজে বাজে কথা বাইর হয়, অন্তর মরা মানে কিছু চিন্তা করার ক্ষমতা থাকে না। তার আরেক শ্রেণী আছে জিহ্বা মরা কিন্তু অন্তর তাজা। যেমন কথা কয় বোকার মতো, কিন্তু ভালো ভালো কথা বলে, কারণ অন্তরটা তাজা। আরেক শ্রেণী আছে অন্তর মরা জিহ্বা তাজা। এরা বাকপটু, ভালো কথা বলে কিন্তু কথা কোনো সার বস্তু হয় না, কারণ ভিতরটা ব্লক। আরেক শ্রেণী আছে জিহ্বা এবং অন্তর দুটোই তাজা, তারা খুব উচ্চ শ্রেণীর মানুষ। তা আমার কাছে মনে হয় এর ভিতরে সবচেয়ে বাজে এবং পচা শ্রেণীর মানুষ যারা, তারা হইলো সেই শ্রেণী যাদের জিহ্বা এবং অন্তর দুটো মরা। অর্থাৎ যাদের বিবেক মরে গেছে, যাদের চিন্তা শক্তি মরে গেছে, যারা শুধু ঘরে বসে বসে আত্মতৃপ্তি খুঁজে নিজেকে খুব জ্ঞানী মনে করে, এই সেই অন্তর এবং জিহ্বা এই দুটো যাদের মরা, সেই শ্রেণীর লোকগুলা ক্ষমতায় আছে এবং তারা দেশটা চালাচ্ছে। প্রতিদিন ডেটোরিয়েট করবে, আপনি লিখে রাখতে পারেন, লাশ পড়তে পারে, লাশ লাশ পড়তে পারে, নো ডাউট অ্যাবাউট ইট। কারণ তারা তো অন্ধ, তারা অগণতান্ত্রিক সরকার, স্বেচ্ছাচার সরকার, স্বৈরাচার সরকার, সুতরাং লাশ পড়তে পারে, কিচ্ছু আসে যায় না। যখন বুমেরাং হয়ে যাবে, হয়ে যাবে, তখন হয়তো ফিরে তাকানোর পথও পাবে না। আবারও বলছি, জিহ্বা এবং অন্তর দুটো মরা, তারাই আজকে রাষ্ট্রীয় ক্ষমতায়। সুতরাং আপনি এদের কাছ থেকে এভরি ডে ইউ উইল গেট সামথিং ব্যাড, সামথিং ব্যাড। আর কিছু করার নেই। জি, ধন্যবাদ। অনেক ধন্যবাদ। দর্শক শুনছিলেন, আসলে অনেক মর্মবেদনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছিলাম। আহ, এই আলোচনাটা কোনো ভিডিও প্রতিনিয়ত যেই আপডেট দেই আপনাদের সাথে সংবাদ নিয়ে হাজির হওয়ার চেষ্টা করি, এত রক্ত এত মৃত্যু যে খবরাখবর গুলো পাচ্ছি, সবগুলো যেহেতু অফিসিয়ালি পাচ্ছি না, প্রকাশ করতে পারছি না, কিন্তু আনঅফিসিয়ালি যে সমস্ত তথ্য আসছে দর্শক, বুকটা খুবই ভারী হয়ে যাচ্ছে। এত শোক বাংলাদেশ সইবে কিভাবে? দর্শক, এই প্রশ্নটা রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।